বেনিয়ামিন নেতানিয়াহুর গত ফেব্রুয়ারিতে দেওয়া একটি প্রেজেন্টেশনের কারণে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলায় যোগ দিতে রাজি হন। এ নিয়ে সপ্তাহ জুড়ে হোয়াইট হাউসের ভেতরে একের পর এক আলোচনা হয়। শেষ পর্যন্ত কিভাবে ট্রাম্প সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন, ইরানের যুদ্ধবিরতির পর নেপথ্যের সেই গল্পটি শুনিয়েছেন নিউ ইয়র্ক টাইমসের দুই সাংবাদিক জোনাথন সোয়ান ও ম্যাগি হাবারম্যান। দিনটি ছিল 11 ফেব্রুয়ারি বেলা 11টা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়ে কালো রঙের একটি গাড়ি ঢুকলো হোয়াইট হাউস। সাংবাদিকদের চোখ ফাঁকি দিয়ে আনুষ্ঠানিকতা ছাড়াই তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্তগুলোর একটির জন্য তখন প্রস্তুত ছিলেন নেতানিয়াহু। বহু মাস থেকেই ইরানে হামলা করতে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে চেষ্টা চালিয়ে আসছিলেন তিনি। বৈঠকের জন্য নিচের তলায় নেমে যান নেতানিয়াহু। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার কর্মকর্তাদের জন্য একটি অত্যন্ত গোপনীয় দলিল উপস্থাপনা। এই প্রেজেন্টেশন হয় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে। বিদেশি নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকের জন্য এই রুম খুব একটা ব্যবহার করা হয় না। ট্রাম্প বসলেন, তবে কক্ষটির মেহগনি কাঠের টেবিলের মাথায় তার চেনা জায়গায় নয়, বরং তিনি একপাশে বসেন, দেয়ালে লাগানো বড় পর্দার দিকে মুখ করে। নেতানিয়াহু বসেন অন্য পাশে, ঠিক ট্রাম্পের বিপরীতে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর পেছনের পর্দায় দেখা যাচ্ছিল তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান দাভিদ বার্নিয়াকে। সেখানে আরও ছিলেন ইসরায়েলি সামরিক কর্মকর্তারা। দৃশ্যত তারা নেতানিয়াহুর পেছনে সারি বেঁধেছিলেন। এতে এমন একটি পটভূমি তৈরি হয় যেন তিনি সহযোগী পরিবেষ্টিত যুদ্ধকালীন এক নেতা। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুশি হুইলিস বসেছিলেন টেবিলের দূর প্রান্তে। পররাষ্ট্রমন্ত্রী ও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মার্কো রুবিও নির্ধারিত আসনেই বসেন। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, যারা সাধারণত এমন পরিবেশে পাশাপাশি বসতেন, ছিলেন একপাশে। তাদের সঙ্গে যোগ দেন সিআই এর পরিচালক জন র্যাটক্লিফ, প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও ছিলেন সেখানে। ইরানের সঙ্গে আলোচনা উইটকফই চালিয়ে নিচ্ছিলেন। ট্রাম্প কিভাবে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে নিয়ে গেলেন তার এই বিবরণ নেওয়া হয়েছে আসন্ন একটি বইয়ের জন্য করা প্রতিবেদনের ভিত্তিতে। বইটির নাম রেজিম চেঞ্জ ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের ভেতরের এই আলোচনা প্রেসিডেন্টের স্বভাবগত প্রবৃত্তি, তার ঘনিষ্ঠ বৃত্তের ভাঙন এবং তিনি কিভাবে হোয়াইট হাউস চালান তা স্পষ্ট করে তুলে ধরে বইটি। এর প্রতিবেদনগুলো দেখায় শেষ পর্যন্ত ট্রাম্পের যুদ্ধ বিষয়ক পরামর্শকদের তুলনামূলক বেশি সংশয়ী সদস্যরাও তার প্রবৃত্তির কাছে নতি স্বীকার করেন। এর বড় ব্যতিক্রমী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের ভেতরে তিনি পূর্ণমাত্রার যুদ্ধের সবচেয়ে বড় বিরোধী ছিলেন, তবু শেষ পর্যন্ত অন্যরা প্রেসিডেন্টের কথাকেই মেনে নেন, বিশেষ করে যুদ্ধ দ্রুত হবে এবং সিদ্ধান্তমূলক হবে তার এমন প্রবল আত্মবিশ্বাসকে। সিচুয়েশন রুমে নেতানিয়াহু নিজের প্রস্তাব তুলে ধরেন জোরালোভাবে। তিনি ইঙ্গিত দেন ইরানের শাসন পরিবর্তনের সুবর্ণ সুযোগ এখনই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শেষ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্রের অবসান ঘটাতে পারে। এক পর্যায়ে ইসরায়েলি কর্মকর্তারা ছোট্ট একটি ভিডিও দেখান ট্রাম্পকে। সেখানে এমন কয়েকজন সম্ভাব্য নতুন নেতার ছবি একসঙ্গে দেখানো হয় যারা ইরানে গোঁড়া সরকার পড়ে গেলে দেশটির দায়িত্ব নিতে পারেন। যাদের দেখানো হয়েছিল তাদের মধ্যে ছিলেন রেজা পাহলভি। তিনি ইরানের শেষ শাহ বা রাজার নির্বাসিত ছেলে। এখন তিনি থাকেন ওয়াশিংটনে। তিনি নিজেকে এমন এক ধর্মনিরপেক্ষ নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন যিনি ইরানকে ধর্মতান্ত্রিক শাসনের পরের এক নতুন ব্যবস্থার দিকে নিতে পারেন। নেতানিয়াহু ও তার কর্মকর্তারা কয়েকটি পরিস্থিতির কথা তুলে ধরেন যেগুলো তারা প্রায় নিশ্চিত জয়ের ইঙ্গিত হিসেবে দেখান। তাদের মতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কয়েক সপ্তাহের মধ্যে ধ্বংস করা সম্ভব। তখন সরকার এতটাই দুর্বল হয়ে পড়বে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারবে না, আর আশপাশের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের স্বার্থে ইরানের আঘাত হানার আশঙ্কাও খুব কম। এছাড়া মোসাদের গোয়েন্দা তথ্য বলছিল ইরানের ভেতরে রাস্তায় আবার বিক্ষোভ শুরু হবে। একদিকে বোমা হামলা চলবে, অন্যদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা দাঙ্গা ও বিদ্রোহ উস্কে দিতে সাহায্য করবে। তাতে এমন পরিস্থিতি তৈরি করা যাবে যে ইরানের বিরোধী পক্ষই সরকারকে উৎখাত করে ফেলতে পারবে। ইসরায়েলিরা এই সম্ভাবনার কথাও তোলে যে ইরানি কুর্দি যোদ্ধারা ইরাক থেকে সীমান্ত পেরিয়ে উত্তর পশ্চিম দিক দিয়ে
স্থলযুদ্ধের একটি নতুন ফ্রন্ট খুলতে পারে। এতে সরকারি বাহিনীকে আরো ছড়িয়ে পড়তে হবে এবং এতে সরকারের পতন ত্বরান্বিত হবে। নেতানিয়াহুর প্রেজেন্টেশন পছন্দ করে গ্রিন সিগন্যাল দিয়ে পছন্দের কথা জানান ট্রাম্প। বলেন, আমার কাছে তো ভালোই শোনাচ্ছে। কেবল নেতানিয়াহুই নয়, বৈঠকে থাকা সবাই বুঝে নিয়েছিলেন যে ট্রাম্প সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন। যেমনটি হয়েছিল জুনে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধের আগে দুই নেতার কথা হওয়ার সময়ও। রোমে অন্যরা যখন ইরান অভিযানের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রশ্ন করেন, নেতানিয়াহু সেগুলো স্বীকার করেন। কিন্তু তিনি একটি কথা বলেন, কিছু না করার ঝুঁকি পদক্ষেপ নেয়ার ঝুঁকির চেয়ে বেশি। তিনি যুক্তি দেন, তারা যদি হামলা পিছিয়ে দেয় এবং ইরানকে আরো সময় দেয় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে এবং পারমাণবিক কর্মসূচির চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তুলতে, তখন পদক্ষেপ নিতে গেলে আরো বড় মূল্য চুকাতে হবে। সবাই এটা বুঝতেন ইরান অনেক কম খরচে এবং অনেক দ্রুত নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ বাড়াতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে অনেক বেশি ব্যয়বহুল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র তৈরি ও সরবরাহ করা, যাতে অঞ্চলে আমেরিকার স্বার্থ ও মিত্রদের রক্ষা করা যায়, তা তুলনামূলকভাবে অনেক কঠিন। মার্কিন গোয়েন্দা বিশ্লেষণে ফলাফল জানানো হয় পরের দিন 12 ফেব্রুয়ারি সেই সিচুয়েশন রুমে আরেকটি বৈঠকে। এই বৈঠকে শুধু আমেরিকান কর্মকর্তারা ছিলেন। ট্রাম্প আসার আগে জ্যেষ্ঠ দুই গোয়েন্দা কর্মকর্তা প্রেসিডেন্টের ঘনিষ্ঠজনদের সার কথা তুলেও ধরেন। গোয়েন্দা কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে গভীর আস্থা ছিল। তারা ইরানের ব্যবস্থাকে এবং এর ভেতরের খেলোয়াড়দেরও খুঁটিনাটি জানত। তারা নেতানিয়াহুর উপস্থাপনাকে 4 ভাগে ভাগ করেছিলেন। প্রথমটি ছিল নেতৃত্ব ছেঁটে ফেলা, অর্থাৎ আয়াতুল্লাহকে হত্যা করা। দ্বিতীয়টি ছিল ইরানের শক্তি প্রদর্শনের সক্ষমতা পঙ্গু করে দেওয়া এবং প্রতিবেশীদের জন্য হুমকি হয়ে ওঠার ক্ষমতা ভেঙে দেওয়া। তৃতীয়টি ছিল ইরানের ভেতরে গণ অভ্যুত্থান। আর চতুর্থটি ছিল শাসন পরিবর্তন, যেখানে একজন ধর্মনিরপেক্ষ নেতাকে বসিয়ে দেশ চালানো হবে। মার্কিন কর্মকর্তারা মূল্যায়ন করেন প্রথম দুটি লক্ষ্য আমেরিকার গোয়েন্দা ও সামরিক শক্তি দিয়ে অর্জন করা সম্ভব, কিন্তু নেতানিয়াহুর প্রস্তাবে তৃতীয় ও চতুর্থ অংশ, যার মধ্যে কুর্দিদের ইরানে স্থল আক্রমণ চালানোর সম্ভাবনাও ছিল, বাস্তবতা বিবর্জিত। ট্রাম্প বৈঠকে যোগ দেওয়ার পর তার সামনে গোয়েন্দা মূল্যায়ন তুলে ধরেন র্যাটক্লিফ। সিআইএর পরিচালক ইসরায়েলি প্রধানমন্ত্রীর শাসন পরিবর্তনের সম্ভাব্য চিত্রগুলোর বর্ণনা দিতে একটিমাত্র শব্দ ব্যবহার করেন, প্রহসনমূলক। এই সময় মার্কো রুবিও বলে ওঠেন, ফালতু। র্যাটক্লিফ যোগ করেন, যে কোনো সংঘাতে ঘটনা প্রবাহ অনিশ্চিত হয়, তাই শাসন পরিবর্তন ঘটতেই পারে, কিন্তু এটিকে অর্জিত হবেই এমনটা ধরে নেওয়া উচিত হবে না। আরো কয়েকজনও এ নিয়ে কথা বলেন। তাদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সও ছিলেন। তিনিও শাসন পরিবর্তনের সম্ভাবনা নিয়ে তীব্র সংশয় প্রকাশ করেন। ট্রাম্প এরপর জেনারেল কেইনের দিকে ঘুরে বলেন, জেনারেল, আপনি কি মনে করেন? কেইন জবাব দেন, স্যার, আমার অভিজ্ঞতায় ইসরায়েলিরা সাধারণত এমনটাই করে। তারা বেশি বাড়িয়ে বলে, আর তাদের পরিকল্পনা সব সময় খুব ভালোভাবে তৈরি করা থাকে না। তারা জানে তাদের আমাদের দরকার, আর এ কারণেই তারা এত জোর দিয়ে বিক্রি করার চেষ্টা করছে। ট্রাম্প দ্রুত এই মূল্যায়ন ভেবে দেখেন। তিনি বলেন, শাসন পরিবর্তন তাদের সমস্যা, তবে তিনি ইসরায়েলিদের কথা বলছিলেন নাকি ইরানের জনগণের কথা তা স্পষ্ট হচ্ছিল না। তার মূল কথা ছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবেন কিনা সে সিদ্ধান্ত তিনি নেতানিয়াহুর উপস্থাপনার 3 ও 4 নম্বর অংশের ভিত্তিতে নেবেন না। মনে হচ্ছিল ট্রাম্প এখনো উপস্থাপনার 1 ও 2 নম্বর অংশ অর্জনে খুবই আগ্রহী, অর্থাৎ আয়াতুল্লাহ সহ ইরানের শীর্ষ নেতাদের হত্যা করা এবং ইরানের সামরিক বাহিনী ভেঙে ফেলা। পরের কয়েকদিনে এই উপদেষ্টা দল যখন আলোচনা চালিয়ে যায়, ট্রাম্প ও অন্যদের সামনে উদ্বেগজনক সামরিক মূল্যায়ন তুলে ধরেন জেনারেল কেইন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালালে আমেরিকার অস্ত্র ভান্ডার ভয়াবহভাবে কমে যাবে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সমরাস্ত্র রয়েছে, যার যোগান ইউক্রেন ও ইসরায়েলকে বছরের পর বছর সহায়তা দেওয়ার কারণে আগেই চাপে ছিল। জেনারেল কেইন দ্রুত এই মজুদ আবার পূরণ করার কোনো পরিষ্কার পথ দেখছিলেন না। জেনারেল কেইন হরমুজ প্রণালী নিরাপদ রাখার বিশাল কঠিন কাজটির কথা তোলেন এবং ইরানের দিক থেকে এটি বন্ধ করে দেওয়ার ঝুঁকির কথাও বলেন। তবে ট্রাম্প এই সম্ভাবনাকে তেমন গুরুত্ব দেননি। তার ধারণা ছিল পরিস্থিতি এত দূর যাওয়ার আগেই ইরানের সরকার নতি স্বীকার করবে। প্রেসিডেন্টের মনে হচ্ছিল যুদ্ধটি খুব দ্রুত শেষ হবে।
জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর তুলনামূলক দুর্বল প্রতিক্রিয়া তার এই ধারণাকে জোরদার করেছিল। যুদ্ধের আগে জেনারেল কেইনের ভূমিকা সামরিক পরামর্শ আর প্রেসিডেন্টের সিদ্ধান্ত নেওয়ার মধ্যে চিরাচরিত টানাপোড়েনকে সামনে আনে। কেইন এতটাই অনড় ছিলেন যে তিনি কোনো পক্ষ নেননি। তিনি বারবার বলছিলেন প্রেসিডেন্টকে কি করতে হবে তা বলা তার কাজ নয়, বরং সম্ভাব্য ঝুঁকি এবং দ্বিতীয় ও তৃতীয় স্তরের সম্ভাব্য পরিণতি সহ বিভিন্ন বিকল্প তুলে ধরা তার কাজ। কেইন সবসময় জিজ্ঞাসা করতেন তারপর কি, কিন্তু ট্রাম্প অনেক সময়ই যেন কেবল সেটাই শুনতেন যা তিনি শুনতে চাইতেন। জেনারেল কেইন প্রায় সব দিক থেকেই আগের চেয়ারম্যান জেনারেল মার্কে মিলির থেকে আলাদা ছিলেন। ট্রাম্পের প্রথম প্রশাসনে তার সঙ্গে জোরালো তর্কে জড়িয়েছিলেন মিলি। তিনি নিজের ভূমিকা দেখতেন প্রেসিডেন্টকে বিপজ্জনক বা বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে থামানোর দায়িত্ব হিসেবে। তাদের সম্পর্কে জানেন এমন একজন বলেন, ট্রাম্পের একটি অভ্যাস ছিল, জেনারেল কেইনের কৌশলগত স্তরের পরামর্শকে তিনি প্রায় বৃহত্তর কৌশল নির্ধারণের পরামর্শের সঙ্গে গুলিয়ে ফেলতেন। বাস্তবের মানে ছিল জেনারেল একদিকে অভিযানের একটি অংশের কঠিন দিক নিয়ে সতর্ক করতেন আর পরের বাক্যেই বলতেন যুক্তরাষ্ট্রের কাছে প্রায় সীমাহীন পরিমাণ সস্তা ও নিখুঁতভাবে লক্ষ্যভেদী বোমা আছে এবং একবার আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করা গেলে টানা কয়েক সপ্তাহ ধরে ইরানে হামলা চালানো যাবে। চেয়ারম্যানের কাছে এগুলো ছিল আলাদা দুটি পর্যবেক্ষণ, কিন্তু ট্রাম্প যেন ভাবতেন দ্বিতীয়টি সম্ভবত প্রথমটিকে বাতিল করে দেয়। আলোচনায় পুরো সময়ে কোনো এক পর্যায়ে চেয়ারম্যান সরাসরি প্রেসিডেন্টকে বলেননি যে ইরানের সঙ্গে যুদ্ধ ভীষণ খারাপ ধারণা। যদিও জেনারেল কেইনের কিছু সহকর্মীর বিশ্বাস ছিল তিনি ভেতরে ভেতরে ঠিক সেটাই ভাবতেন। দ্বিতীয় মেয়াদে আবার ক্ষমতায় ফিরে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। বিশেষ করে 3 জানুয়ারি ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে তার প্রাসাদ থেকে ধরে আনার নাটকীয় কমান্ডো অভিযানের পর তিনি আরও সাহসী হয়ে ওঠেন। মার্কিন সরকারের ভেতরে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সবচেয়ে বড় সমর্থক ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী বা যুদ্ধমন্ত্রী হেক্সেত। ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তের আর কেউ ভাইস প্রেসিডেন্টের মতো এতটা চিন্তিত ছিলেন না, আর এটি ঠেকানোর জন্য আর কেউ তার মতো এত চেষ্টা করেননি। ভ্যান্স তার রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন ঠিক সেই ধরনের সামরিক দুঃসাহসিকতার বিরোধিতা করে যা এখন সত্যি বিবেচনায় ছিল। তিনি ইরানের সঙ্গে যুদ্ধকে বলেছেন সম্পদের এক বিশাল অপচয় এবং খুবই ব্যয়বহুল। ভাইস প্রেসিডেন্ট মনে করতেন ইরানের শাসন পরিবর্তনের যুদ্ধ হবে এক বিপর্যয়। তার পছন্দ ছিল কোনো হামলাই না করা, কিন্তু তিনি জানতেন ট্রাম্প সম্ভবত কোনো না কোনো ভাবে হস্তক্ষেপ করবেন। তাই তিনি চেষ্টা করেন বিষয়টিকে সীমিত পদক্ষেপের দিকে নিতে। পরে যখন মনে হলো প্রেসিডেন্ট বড় আকারের অভিযানে দৃঢ় প্রতিজ্ঞ, তখন ভ্যান্স বলেন যদি করতেই হয় তবে অত্যন্ত শক্তিশালী আঘাতের মাধ্যমে করা উচিত, যাতে দ্রুত লক্ষ্য অর্জন করা যায়। ভ্যান্স সহকর্মীদের সামনে ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ আঞ্চলিক বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এতে অসংখ্য প্রাণহানি হতে পারে, এটি ট্রাম্পের রাজনৈতিক জোটও ভেঙে দিতে পারে, আর নতুন কোনো যুদ্ধ হবে না। এই প্রতিশ্রুতিতে যারা বিশ্বাস করেছিলেন তাদের অনেকের কাছে এটি বিশ্বাসঘাতকতা বলে মনে হবে। ভ্যান্স আরও কিছু উদ্বেগের কথা তোলেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি জানতেন আমেরিকার গোলা বারুদের সংকট কতটা। নিজেদের টিকিয়ে রাখার প্রবল ইচ্ছা থাকা এমন এক সরকারের বিরুদ্ধে যুদ্ধ কয়েক বছরের জন্য যুক্তরাষ্ট্রকে অন্য সংঘাতে লড়ার ক্ষেত্রে অনেক বাজে অবস্থায় ফেলে দিতে পারে। ভাইস প্রেসিডেন্ট ঘনিষ্ঠদের বলেছিলেন সরকারের টিকে থাকা যখন প্রশ্ন, তখন ইরান প্রতিশোধ হিসেবে কি করবে তা কোনো সামরিক বিশ্লেষণই সত্যিকারভাবে মাপতে পারবে না। যুদ্ধ সহজেই ভিন্ন দিকে যেতে পারে। তাছাড়া এরপর শান্তিপূর্ণ একটি ইরান গড়ে তোলার সম্ভাবনাও খুব কম বলে তার মনে হচ্ছিল। সবচেয়ে বড় ঝুঁকি হয়তো ছিল এসবের বাইরে। হরমুজ প্রণালীর ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে ছিল ইরান। বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস বহনকারী এই সরু জলপথ যদি আটকে দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রের ভেতরে তার মারাত্মক প্রভাব পড়বে। শুরুটা হবে পেট্রোলের দাম বাড়া দিয়ে। ফেব্রুয়ারির শেষ দিকের দিনগুলোয় আমেরিকান ও ইসরায়েলিরা একটি নতুন গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করেন, যা তাদের সময়সূচি অনেক এগিয়ে দেয়। আয়াতুল্লাহ খামেনি বাংকার ছেড়ে মাটির ওপরে বৈঠক করবেন অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। সেটি হবে দিনের আলোয়, আর আকাশপথে হামলার জন্য জায়গাটি পুরো খোলা থাকবে। এটি ছিল ইরানের নেতৃত্বের কেন্দ্রে আঘাত হানার ক্ষণস্থায়ী একটি সুযোগ।
এমন লক্ষ্য হয়তো আবার সামনে নাও আসতে পারত। সেই একই সপ্তাহে কুশনার ও উইটকফ জেনেভা থেকে ফোন করেন। ইরানি কর্মকর্তাদের সঙ্গে সর্বশেষ বৈঠকের পর ওমান ও সুইজারল্যান্ডে 3 দফা আলোচনায় তারা ইরান চুক্তি করতে কতটা প্রস্তুত তা যাচাই করেছিলেন। এক পর্যায়ে তারা ইরানকে তাদের পুরো কর্মসূচির পুরো সময়ের জন্য বিনামূল্যে পারমাণবিক জ্বালানি দেওয়ার প্রস্তাব দেন। এটি ছিল এক ধরনের পরীক্ষা। এর উদ্দেশ্য এটা বোঝা যে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় অবস্থান সত্যি কি বেসামরিক জ্বালানির জন্য নাকি বোমা তৈরির সক্ষমতা ধরে রাখার জন্য। ইরানিরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তারা একে তাদের মর্যাদার ওপর আঘাত বলে উল্লেখ করে। কুশনার ও উইটকফ প্রেসিডেন্টের সামনে পুরো চিত্র তুলে ধরেন। তারা বলেন সম্ভবত কিছু একটা আলোচনা করে বের করা যেতে পারে, কিন্তু তাতে মাসের পর মাস লাগবে। ট্রাম্প যদি জানতে চান তারা তার চোখে চোখ রেখে বলতে পারেন কিনা যে তারা সমস্যার সমাধান করতে পারবেন, তাহলে সেখানে পৌঁছাতে অনেক কিছু করতে হবে, কারণ ইরানিরা খেলছে। গত 26 ফেব্রুয়ারি বিকেল প্রায় 5টার দিকে সিচুয়েশন রুমে চূড়ান্ত বৈঠক শুরু হয়। এ সময় ঘরে থাকা সবার অবস্থান ছিল স্পষ্ট। আগের বৈঠকগুলোয় সবই আলোচনা হয়ে গেছে, সবাই অন্য সবার অবস্থান জানতো। আলোচনা চলে প্রায় 1.5 ঘন্টা। যুদ্ধ পরিকল্পনার এই দলকে এতটাই ছোট রাখা হয়েছিল যে বৈশ্বিক তেল বাজারের ইতিহাসে সবচেয়ে বড় সরবরাহ ব্যাঘাত সামলাতে যাদের ভূমিকা লাগতো সেই দুই গুরুত্বপূর্ণ দুজন, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এখানে ছিলেন না। জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডও বাদ পড়েন। প্রেসিডেন্ট বৈঠক শুরু করেই বলেন, ঠিক আছে, আমাদের হাতে কি আছে। হেক্সেত ও কেইন হামলার ধাপগুলো ব্যাখ্যা করেন। এরপর ট্রাম্প বলেন তিনি সবার মতামত শুনতে চান। ভ্যান্স তখন বলেন, আপনি জানেন আমি মনে করি এটি ঠিক হচ্ছে না, কিন্তু আপনি যদি এটি করতে চান আমি আপনার পাশে আছি। র্যাডক্লিফ সরাসরি কোনো মত দেননি, কিন্তু তিনি নতুন বিস্ময়কর গোয়েন্দা তথ্য তুলে ধরে বলেন যে ইরানের নেতৃত্ব তেহরানে আয়াতুল্লাহর প্রাসাদে জড়ো হতে যাচ্ছে। সিআইএ এর পরিচালক বলেন, শাসন পরিবর্তন শব্দটির অর্থ কিভাবে ধরা হচ্ছে তার উপর নির্ভর করে সেটি সম্ভব হতে পারে। তিনি বলেন, যদি আমরা শুধু সর্বোচ্চ নেতাকে হত্যা করাকে বুঝি তাহলে সম্ভবত আমরা তা করতে পারি। হোয়াইট হাউসের আইন উপদেষ্টা ওয়ারিংটন বলেন, মার্কিন কর্মকর্তারা যেভাবে পরিকল্পনাটি তৈরি করেছেন এবং প্রেসিডেন্টের সামনে যেভাবে তা উপস্থাপন করেছেন তাতে এটি আইনি দিক থেকে অনুমোদনযোগ্য। তবে তিনি অভিযানের পক্ষে বিপক্ষে ব্যক্তিগত মত দেননি, কিন্তু প্রেসিডেন্ট যখন তাকে ব্যক্তিগত মত দিতে চাপ দেন তিনি বলেন, মেরিন বাহিনীর সাবেক সদস্য হিসেবে বহু বছর আগে ইরানের হাতে নিহত এক মার্কিন সেনা সদস্যকে তিনি চিনতেন। বিষয়টি যদিও পুরোপুরি ব্যক্তিগত। তিনি প্রেসিডেন্টকে বলেন, ইসরায়েল যদি যে কোনো অবস্থায় এগোতেই চায় তাহলে যুক্তরাষ্ট্রেরও এগোনো উচিত। হেক্সেত সীমিত অভিযানের একটি অবস্থান নেন। তার কথা ছিল, ইরানিদের একসময় না একসময় সামলাতেই হবে, তাই এখনই তা করা ভালো। জেনারেল কেইন ছিলেন সংযত। তিনি ঝুঁকি এবং এই অভিযানে গোলাবারুদ কতটা কমে যাবে তা তুলে ধরেন। তিনি কোনো মত দেননি। বলবার পালা এলে রুবিও আরো পরিষ্কারভাবে প্রেসিডেন্টকে বলেন, যদি আমাদের লক্ষ্য হয় শাসন পরিবর্তন বা গণ অভ্যুত্থান তাহলে আমাদের এটি করা উচিত নয়, কিন্তু যদি লক্ষ্য হয় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা তাহলে সেটি এমন একটি লক্ষ্য যা আমরা অর্জন করতে পারি। এরপর প্রেসিডেন্ট ঘরে থাকা সবাইকে বলেন, আমার মনে হয় আমাদের এটা করতে হবে। তিনি বলেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করতে হবে, আর এটাও নিশ্চিত করতে হবে যে ইরান যেন শুধু ইসরায়েল বা পুরো অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটতে না পারে। জেনারেল কেইন তখন বলেন তার কিছু সময় দরকার, পরদিন বিকেল 4টা পর্যন্ত যেন হামলার অনুমোদন দেওয়া না হয়। পরের দিন বিকেলে এয়ারফোর্স ওয়ানে জেনারেল কেইনের দেওয়া সময়সীমার 22 মিনিট আগে ট্রাম্প এই নির্দেশ পাঠান, অপারেশন এপিক ফিউরি অনুমোদিত, কোনো বাতিল নয়, শুভকামনা।